16 জুলাই 1945-এ প্রথমবারের মতো মানব সমাজকে ধ্বংস করার জন্য অ্যাটমিক বোমের পরীক্ষা করা হচ্ছিল। হিউম্যান হিস্ট্রিতে এমন এক ওয়েপেন্স আসতে চলছিল যে ওয়েপেন্স পৃথিবীকে চিরদিনের জন্য বদলাতে যাচ্ছিল। এই প্রজেক্টের ডাইরেক্টর ছিলেন ফেমাস ফিজিসিস্ট জে রবার্ট ওপেনহাইমার, আর উনি কখনো অনুমান করতে পারেননি যে উনার বানানো এই বোম প্রকৃতপক্ষে এত ভয়ানক হবে। যখন উনি এর পরিণতি নিজের চোখে দেখতে পান, তখন তিনি এই উক্তি বলেন, এই বোম ওপেনহাইমারকে কিভাবে আর কেন ধ্বংস করে, যার কারণে আমেরিকা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জিতেছিল, আর কেন আমেরিকান গভর্নমেন্ট ওপেনহাইমারকে এভাবে প্রতিহত করেছিল। স্বাগতম আপনাদের জেম মিডিয়ার আরো একটি ভিডিওতে। বন্ধুরা, ওপেনহাইমার উনার জীবনে অনেক বড় বড় কাজ করেছিলেন, কিন্তু উনাকে শুধুমাত্র ফাদার অফ অ্যাটমিক বম নামে জানা যায়। ইয়ার 904-এ জন্ম হওয়া আর শুধুমাত্র 18 বছর বয়সে কেমিস্ট হওয়ার স্বপ্ন ওপেনহাইমারকে হার্ভার্ড ইউনিভার্সিটিতে নিয়ে যায়। অ্যাডমিশন হওয়ার পর অসুস্থ থাকার কারণে পুরো 1 বছর ক্লাস করতে পারেননি, কিন্তু এরপরও তিনি 4 বছরের ডিগ্রি শুধুমাত্র 3 বছরে কমপ্লিট করে নেন। কেমিস্ট হওয়ার সাথে সাথে উনার ফিজিক্সেও অনেক ইন্টারেস্ট ছিল। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পাস আউট হওয়ার পর থিওরিটিক্যাল ফিজিক্সের রিসার্চের জন্য জার্মানির কটিংটন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হন, আর শুধুমাত্র 23 বছরের ভিতরে পিএইচডি ডিগ্রি কমপ্লিট করে নেন। উনার নেচার ছিল উনি কারো সাথে বেশি মিশতেন না, শুধুমাত্র নিজের রিসার্চের মধ্যে ব্যস্ত থাকতেন। এরপর উনি আবার আমেরিকায় চলে আসেন এবং রিসার্চের মধ্যে লেগে যান। এখন পর্যন্ত উনার অ্যাটমিক বোমের সাথে অনেক দূর পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এরপর ইউরোপের মধ্যে হিটলারের শাসন শুরু হয়, আর হিটলার কিছু জার্মান সায়েন্টিস্টকে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ওয়েপেন্স বানানোর টাস্ক দেন। এখন এই গল্পে এন্ট্রি হয় পৃথিবীর বিখ্যাত সায়েন্টিস্ট আলবার্ট আইনস্টাইনের। আলবার্ট আইনস্টাইন হিটলারের এই ঝুঁকি অনুমান করে আমেরিকান প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্টকে এক লেটার লেখেন, যেখানে লেখা ছিল যে আমাদেরকেও এরকম ওয়েপেন্স বানানো দরকার, আর না হলে কাল হিটলার আমাদের উপর শাসন করতে শুরু করবে। আলবার্ট আইনস্টাইনের এই লেটার পরে আমেরিকান প্রেসিডেন্ট ফরেন অ্যাকশন নেন এবং আমেরিকান মিলিটারিকে অ্যাটমিক বোমের উপর রিসার্চের জন্য পারমিশন দেন। পৃথিবী বিখ্যাত এই প্রজেক্টকে আজ পুরো পৃথিবী ম্যানহাটন প্রজেক্ট নামে জানে। হিস্টোরিয়ানদের মতে অ্যাটমিক বোম কখনো বনত না যদি আলবার্ট আইনস্টাইন আমেরিকান প্রেসিডেন্টকে এই লেটার না লিখতেন। এই প্রজেক্টের ডাইরেক্টর পদে ইউএস আর্মি আলবার্ট আইনস্টাইনকে সিলেক্ট করার ছিল, কেননা উনি আমেরিকান প্রেসিডেন্টকে এই লেটার লিখেছিলেন এবং উনিও একজন ভালো থিওরিটিক্যাল ফিজিক্সের সায়েন্টিস্ট ছিলেন। কিন্তু এরকম হয়নি, কারণ আলবার্ট আইনস্টাইনের ব্যাকগ্রাউন্ড জার্মানির সাথে ছিল। এই কারণে এই প্রজেক্টের ডাইরেক্টর পদে ওপেনহাইমারকে অ্যাপয়েন্ট করা হয়। ওপেনহাইমার ও আইনস্টাইনের এই কথার সাথে একমত ছিলেন, আর উনিও চান যে আমেরিকান গভর্নমেন্টকে নিউক্লিয়ার ওয়েপেন্স বানানো উচিত। এই সিক্রেট প্রজেক্টের জন্য নিউ মেক্সিকোতে এক পুরো শহর বানানো হয়, যেটিকে লস এলামোস বলা হয়। ইউএস গভর্নমেন্ট এই প্রজেক্টে সীমাহীন টাকা খরচ করেছিল। আজ থেকে 75 বছর আগে, অর্থাৎ 1945-এ $2 বিলিয়ন ব্যয় হয়। আমেরিকান হিস্ট্রিতে এই প্রজেক্ট সবচেয়ে ইম্পর্টেন্ট আর সবচেয়ে সিক্রেট প্রজেক্ট ছিল, কিন্তু এই সিক্রেটকে লুকিয়ে রাখা ইউএস মিলিটারির জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। লস আলামোসে ম্যানহাটন প্রজেক্টে টোটাল 130,000 ওয়ার্কার্স অ্যাপয়েন্ট করা হয়েছিল। এইসব ওয়ার্কার্সদের অনেক ভেরিফিকেশনের পর অ্যাপয়েন্ট করা হয়, যাতে প্রজেক্টের কোনো ইনফরমেশন লিক না হয়। এদের মধ্যে সায়েন্টিস্ট, টেকনিশিয়ান এবং রিসার্চার্সদের সাথে সাথে লোয়ার স্টাফও ছিলেন। সবাইকে এই অর্ডার দেওয়া হয়েছে প্রজেক্টের কোনো ইনফরমেশন কাউকে না বলার জন্য, এমনকি তাদের পরিবারকেও না। প্রজেক্টের মধ্যে থাকা ওয়ার্কার্স একজন অন্যজনের নাম জানত না, সবাইকে একটি করে ফেক নাম দেওয়া হয়েছিল। প্রজেক্ট সাইটের এই রুল ছিল, যদি কারো নাম লিক হয় তাহলে তাকে অনেক কঠিন পানিশমেন্ট দেওয়া হবে। এখানে লেটার্স আসতো কিন্তু ফেক অ্যাড্রেসের মাধ্যমে, আর এই অ্যাড্রেস ছিল পিও বক্স 1663 নিউ মেক্সিকো। এমনকি অফিসিয়াল লেটার্সের মধ্যেও সিটি নেইমের জায়গায় এই অ্যাড্রেস লেখা থাকতো। লেটার্সের সেন্সরশিপের জন্য এখানে সেন্সর ডিপার্টমেন্ট বানানো হয়। সেন্সর ডিপার্টমেন্ট প্রথমে সব লেটার্স খুলে পড়তো। ঠিক এরকম ভাবে এখান থেকে পাঠানো লেটার্সও প্রথমে সেন্সর ডিপার্টমেন্ট পড়তো, এরপর সামনে পাঠানো হতো। প্রজেক্ট সাইটের পাশে হাই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা ছিল। ওয়ার্কার্স না এন্ট্রি পাস ছাড়া এন্ট্রি হতে পারতেন, আর না এক্সিট পাস ছাড়া বাইরে যেতে পারতেন। এমনকি লস এলামোসের মধ্যে জন্ম হওয়া চাইল্ডের বার্থ সার্টিফিকেটের মধ্যেও সিটি নেইমের জায়গায় শুধুমাত্র পিও বক্স 1663 নিউ মেক্সিকো লেখা থাকতো। এইসব এর জন্য করা হচ্ছিল যে অ্যাটমিক বোমের রিসার্চের সাথে জড়িত কোনো ইনফরমেশন যাতে লিক না হয়। ওপেনহাইমার ম্যানহাটন প্রজেক্টের আগে নিউক্লিয়ার ফিশনের উপর রিসার্চ করে নিয়েছিলেন। এই নিউক্লিয়ার ফিশন এমন এক রিঅ্যাকশন যেখানে অ্যাটমকে স্প্লিট করে কল্পনাতীত হিট জেনারেট করা হয়। পৃথিবীতে পাওয়া সবচেয়ে ভারী এলিমেন্টের নাম ইউরেনিয়াম। ইউরেনিয়ামের মধ্যে 92 নিউট্রনস আর 142 প্রোটনস পাওয়া যায়, আর নিউট্রন আর প্রোটনকে সাম অর্থাৎ যোগ করে নিলে ইউরেনিয়ামের টোটাল অ্যাটমিক মাস পাওয়া যায়, আর এই অ্যাটমিক মাস হলো 238। রিসার্চার্স অনেক এক্সপেরিমেন্টের পর এই কনক্লুশনে পৌঁছেন যে যদি ইউরেনিয়াম 238 কে এক বিশেষ প্রসেসের মাধ্যমে ইউরেনিয়াম 238 থেকে ইউরেনিয়াম 235 পাওয়া
পাওয়া যাবে। আর এই এলিমেন্ট এক হাইলি আনস্টেবল এলিমেন্ট। এর মানে হলো যে যদি এই নতুন ইউরেনিয়ামকে একটি নিউটনের দ্বারা কোলাইড করা হয় তখন ইউরেনিয়াম স্প্লিট হয়ে যায় আর আনলিমিটেড এনার্জি প্রডিউস হতে থাকে। ইউরেনিয়াম স্প্লিট হওয়ার পর আরো নতুন নিউট্রনস উৎপন্ন হয় যা আরো অন্যান্য ইউরেনিয়ামের সাথে কোলাইড হয় আর এই রিঅ্যাকশন বারবার হতে থাকে। এই চেইন রিঅ্যাকশন শুধুমাত্র কয়েক মাইক্রোসেকেন্ডের ভিতরে সম্পন্ন হয় আর এই রিঅ্যাকশনের বদলে আমরা এক অনেক বড় ধামাকা দেখতে পাই। যদি অ্যাটমিক বোমকে নর্মাল টিএনটি বোমের সাথে কম্পেয়ার করা হয় তাহলে এটা হাতির সাথে পিঁপড়ার তুলনা হবে। শুনতে অবাক করার মতো হলেও এটা সত্যি। 1 কেজি ইউরেনিয়ামের বোম 6000 টিএনটি বোমের সমান। অর্থাৎ লিটল বয় যে বোম পুরো নাগাসাকিকে ধ্বংস করেছিল, এই কাজ যদি টিএনটি বোমের সাহায্যে করা হতো তাহলে আমেরিকাকে পুরো 1.5 কোটি ওজনের টিএনটি বোমের প্রয়োজন হতো। এই ওজন এত বেশি যে আজকের যুগে কোনো জাহাজ এটাকে তুলতে পারতো না। অ্যাটমিক বোমের মধ্যে ইউরেনিয়ামকে ব্যবহার করা অনেক বড় রিস্কি ছিল, কেননা ইউরেনিয়াম এক ন্যাচারাল এলিমেন্ট আর এই এলিমেন্ট এক লিমিটেড কোয়ান্টিটিতে মাইন করা যেতে পারে। ইউরেনিয়ামকে টক্কর দেওয়ার জন্য রিসার্চার্স ইউরেনিয়ামের মতো এক এলিমেন্ট আর্টিফিশিয়ালি ডেভেলপ করেন, যে এলিমেন্ট ন্যাচারাল ছিল না কিন্তু ইউরেনিয়াম থেকে আরো বেশি আনস্টেবল ছিল। আর এই এলিমেন্ট হলো প্লুটোনিয়াম 238। আমেরিকার মেন হিডেন প্রজেক্ট পুরো করা তাড়াহুড়া ছিল, কেননা ওই সময় ওয়ার্ল্ড ওয়ার 2 সময় ছিল আর এটাও ভয় ছিল যে জার্মানি যাতে তাদের আগে বোম বানাতে না পারে। আর অবশেষে 16 জুলাই 1945-এ পৃথিবীর প্রথম অ্যাটমিক বোম রেডি হয়। আর এখন অপেক্ষা শুধুমাত্র ছিল টেস্ট করার। যখন এই বোম ব্লাস্ট হয় তখন ওপেনহাইমার সহ আর অন্যান্য সায়েন্টিস্ট এই ধামাকা দেখে ভয় পেয়ে যান। হিউম্যান সিভিলাইজেশনকে বিপদে ফেলে দেওয়ার প্রথম অস্ত্র এখন মানুষের হাতে লেগে গিয়েছিল। এই বোমের মানুষের উপর সাইড ইফেক্ট না জেনে এর পরের মাসে আমেরিকা জাপানের শহর নাগাসাকি এবং হিরোশিমার মধ্যে এই বোম ব্যবহার করেছিল। এই 2 হামলায় 2.5 লাখ থেকে বেশি মানুষ মারা যান। 6 দিন পর জাপান আমেরিকার সামনে সারেন্ডার করে নেয় আর এখানে ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হয়। এখন আপনি মনে করতে পারেন যে ওপেনহাইমারের এই কাজের জন্য আমেরিকা অনেক খুশি হয়েছিল এবং তাকে পুরস্কৃত করেছিল, কিন্তু এরকম কখনো হয়নি। ওপেনহাইমার শুরুর দিকে অনেক আফসোস করেন, কেননা উনার এই ক্রিয়েশনের কারণে 2.5 লক্ষ মানুষ মারা গিয়েছিলেন। এই ঘটনার পর ওপেনহাইমার ভেঙে পড়েন আর উনি নিজেকে পৃথিবী থেকে আলাদা করতে শুরু করেন। এইসব কারণে ধীরে ধীরে উনি আমেরিকান গভর্নমেন্টের কাছে খারাপ হতে থাকেন আর আমেরিকান কিছু এজেন্সি উনার উপর নজরদারি রাখতে শুরু করে। কিন্তু এরপর তাই হয় যা হওয়ার আশঙ্কা ছিল। 1949-এ আমেরিকার সবচেয়ে বড় দুশ্মন সোভিয়েত ইউনিয়ন অ্যাটমিক বোম পরীক্ষা করতে সফল হয়। টেকনোলজি লিক হয়ে গিয়েছিল, কিন্তু কোথায় থেকে লিক হয়েছিল এটার কোনো খবর আমেরিকান এজেন্সি পায়নি। সবার সন্দেহ ওপেনহাইমারের উপর হয়, কেননা উনার গার্লফ্রেন্ড কমিউনিস্ট পার্টির মেম্বার ছিলেন আর উনার ওয়াইফও কমিউনিস্ট পার্টির মেম্বার ছিলেন। আমেরিকার কমিউনিস্ট পার্টি আর সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু ওপেনহাইমারের পলিটিক্সের মধ্যে কোনো ইন্টারেস্ট ছিল না। আমেরিকান প্রেসিডেন্ট ওপেনহাইমার আর স্টেট সেক্রেটারির মধ্যে এক পর্দা দেওয়ার অর্ডার দেন। একটি ইনভেস্টিগেশন কমিটি বানানো হয় আর ওপেনহাইমারের উপর সোভিয়েত ইউনিয়নের এজেন্ট হওয়ার বদনাম তোলা হয়। উনি উনার কথায় খুব কঠিনভাবে টিকে থাকেন যে উনার কমিউনিস্ট পার্টি আর কমিউনিজমের সাথে কোনো সম্পর্ক নেই। কোর্টের কাছে এজেন্ট হওয়ার কোনো প্রমাণ ছিল না, কিন্তু এরপরও এই রায় ওপেনহাইমারের বিপক্ষে হয়। যে মানুষ কোনো এক সময় বিখ্যাত সায়েন্টিস্টের খেতাব অর্জন করেছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যে উনার এইসব সম্মান হারান আর উনার সিকিউরিটি ক্লিয়ারেন্স আর প্রজেক্টের সব রাইটস ক্যান্সেল করে দেওয়া হয়। আলবার্ট আইনস্টাইন সহ সায়েন্টিস্ট কমিউনিটি এইসবের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। আগামী কিছু বছর ওপেনহাইমার চুপ করে জীবন কাটাতে থাকেন আর গভর্নমেন্টের প্রজেক্ট থেকে দূরে ছিলেন। এরপর আনুমানিক 7 বছর পর 1961-এ জন এফ কেনেডি যখন আমেরিকার প্রেসিডেন্ট হন তখন উনি ওপেনহাইমারকে অফার দেন যে এক নতুন ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রিব্যুনাল বানাবেন, কিন্তু এইবার ওপেনহাইমার ডিনাইড করেন। জন এফ কেনেডি জানতেন যে ওপেনহাইমার নির্দোষ, এই কারণে উনি ওপেনহাইমারকে আমেরিকার সবচেয়ে বড় সায়েন্টিফিক অ্যাওয়ার্ড দেন। কিন্তু তখন অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। ওপেনহাইমারের ক্যান্সার ডায়াগনোস হয় এবং 1966-এ ওপেনহাইমার চিরদিনের জন্য এই পৃথিবী থেকে বিদায় নেন। আশা করছি জেম মিডিয়ার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।